বেকারত্ব বা আনএমপ্লয়মেন্ট কি? কোনো একজন ব্যক্তি যিনি কোনো কাজ করতে পারেন কিন্তু তিনি সেই কাজ পাচ্ছেন না বা পেলেও করেন না বা করতে চাইছেন না, অথবা কোনো একজন ব্যক্তি তার কাজের পরিবর্তে যে পরিমাণ পারিশ্রমিক পাওয়া দরকার কাজের অনুপাতে সেই অর্থ বা পারিশ্রমিক পাচ্ছেন না, সেক্ষেত্রে সমাজে যে অবস্থা সৃষ্টি হয় সেটাকেই বলা হয় বেকারত্ব বা আনএমপ্লয়মেন্ট, এবং ওই ব্যক্তিকে বলা হয় বেকার বা আনএমপ্লয়েড। ইকোনমিক্সের ভাষায় এই কাজ করাকে বলা হয় ইকোনমিক অ্যাক্টিভিটি পারফর্ম করা, অর্থাৎ যে কাজের পরিবর্তে অর্থ উপার্জন হয় বা হতে পারে সেই কাজটাকেই বলা হয় ইকোনমিক অ্যাক্টিভিটি। তো ইকোনমিক্সের আজকের ক্লাসে আমরা এই ইকোনমিক অ্যাক্টিভিটি এবং এর রেজাল্ট হিসাবে আনএমপ্লয়মেন্ট বা বেকারত্ব এই নিয়ে মোটামুটি সমস্ত বিষয় খুব সহজ ভাষায় বুঝিয়ে দেব। এটা যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য তো কভার হবেই, তার সাথে সাথে সমাজের ওভারঅল ফিগারটাও আমাদের আন্দাজ হয়ে যাবে। তো এই ভিডিওতে যে বিষয়গুলো কভার করব সেগুলো হলো ইকোনমিক অ্যাক্টিভিটি কি, এর রেজাল্ট হিসাবে কিভাবে বেকারত্ব তৈরি হয়, বেকারত্ব বা আনএমপ্লয়মেন্ট কত ধরনের হয়, দেশের বেকারত্ব নিয়ে একটা মেজারমেন্ট রয়েছে আনএমপ্লয়মেন্ট রেট, এই বিষয়টা কি, কিভাবে ক্যালকুলেশন হয়, কিভাবে এই বেকারত্ব মাপা হয়, এই টপিকটা থেকে প্রিভিয়াস ইয়ারে যে সমস্ত প্রশ্ন এসছে সেগুলোও একটু ডিসকাস করে নেব। এখন এই আনএমপ্লয়মেন্ট টপিকটা খুব ছোট, কিন্তু এটাকে ঠিকঠাক মতো বুঝতে গেলে ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখতে হবে, আর সবটা বোঝাতে গিয়ে ভিডিওটা একটু লেন্দি হয়ে যাবে। আমি অ্যাডভাইস দেবো যে ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখো, এই আনএমপ্লয়মেন্ট বা বেকারত্ব সম্পর্কে সমস্ত কনসেপ্ট আর ডাউট সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। তো বেশি কথা না বাড়িয়ে আমাদের মেইন টপিকে আসি। একদম শুরুতে যেমনটা বললাম যে বেকারত্ব কি, কোনো একজন মানুষ যিনি হয়তো কাজ করতে পারেন কিন্তু তিনি কাজ করেন না বা করতে চাইছেন না, অথবা কোনো একজন মানুষ যে কাজটা করেন সেই কাজের পরিবর্তে তার যতটুকু বেতন বা পারিশ্রমিক পাওয়ার কথা ততটা পাচ্ছেন না, সেক্ষেত্রে সেই অবস্থাটাকে বলা হয় বেকারত্ব বা আনএমপ্লয়মেন্ট। এবার এই আনএমপ্লয়মেন্ট বুঝতে গেলে একটা টার্ম আসে ইকোনমিক অ্যাক্টিভিটি। খুব সহজ ভাষায় কোনো একটা কাজ যার পরিবর্তে অর্থ উপার্জন করা যায় সেটাকেই বলা হয় ইকোনমিক অ্যাক্টিভিটি। টেকনিক্যালি এর একটা ডেফিনেশন রয়েছে। ডেফিনেশন বলে এনি অ্যাক্টিভিটি অর অ্যাকশন পারফর্মড হুইচ ইনভলভ এনি প্রোডাকশন, ডিস্ট্রিবিউশন অর কনজাম্পশন অর গিভিং সার্ভিস অর আদার্স ফর প্রফিট অর মনিটারি এক্সচেঞ্জ ইজ নোন অ্যাজ ইকোনমিক অ্যাক্টিভিটি। বাংলায় যেটা বললাম সেটাই ইংলিশে একটু গুছিয়ে লেখা রয়েছে। এখন কোনো একজন ব্যক্তি যিনি এই ইকোনমিক অ্যাক্টিভিটির সাথে ইনভলভ, মানে তিনি কোনো ইকোনমিক অ্যাক্টিভিটি পারফর্ম করেন বা ইকোনমিক অ্যাক্টিভিটির সাথে জড়িত, তার দ্বারা কোনো কাজ হচ্ছে এবং সেই কাজের পরিবর্তে তিনি সামান্য হলেও অর্থ উপার্জন করছেন, সেক্ষেত্রে ওই ব্যক্তিকেই বলা হবে এমপ্লয়েড। এবার এই এমপ্লয়েড ব্যক্তি দুই রকমের হয়, ফুল টাইম এমপ্লয়েড আর পার্ট টাইম এমপ্লয়েড বা আন্ডার এমপ্লয়েড। ফুল টাইম, পার্ট টাইম এগুলো নিয়ে আমরা একটু পরে আসি। তো কাকে এমপ্লয়েড বলা যাবে সেটা বোঝা গেল। এখন কোনো একজন ব্যক্তি তিনি যদি কোনো ইকোনমিক অ্যাক্টিভিটির সাথে জড়িত না থাকে, মানে তার দ্বারা ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি কোনো কিছুর প্রোডাকশন বা সার্ভিস দেওয়া না হয়, তাহলে ওই ব্যক্তিকে বলা হয় আনএমপ্লয়েড। এখন কোনো একটা দেশের ভেতর যে সমস্ত ব্যক্তি ইকোনমিক অ্যাক্টিভিটি পারফর্ম করার জন্য যোগ্য, অর্থাৎ এমপ্লয়েড হওয়ার জন্য যোগ্য, তাদেরকে বলা হয় লেবার ফোর্স। ইন্ডিয়ার ক্ষেত্রে 15 বছরের বেশি যে কোনো ব্যক্তিকেই বলা হয় লেবার ফোর্স, অর্থাৎ 15 বছরের বেশি যে কোনো ব্যক্তির দ্বারা কোনো না কোনো এমপ্লয়মেন্ট হতে পারে, মানে 15 বছরের বেশি যে কোনো ব্যক্তি ইকোনমিক অ্যাক্টিভিটি পারফর্ম করতে পারে, তিনি ইকোনমিক অ্যাক্টিভিটি পারফর্ম করার জন্য এলিজিবল। তো কি বললাম, 15 বছরের উপরে সবাইকেই বলা হবে লেবার ফোর্স। আর এই লেবার ফোর্সের ভেতর যারা যারা কাজ করছে তাদেরকে বলা হয় এমপ্লয়েড বা ওয়ার্কিং ফোর্স, আর যারা কাজ করছে না বা করতে চাইছে না তাদেরকে বলা হয় আনএমপ্লয়েড। এবার যেমনটা বললাম যে 15 বছরের বেশি যে কোনো ব্যক্তিকেই লেবার ফোর্স হিসাবে কনসিডার করা হয়, তবে এর ভেতরেও 3টে এক্সেপশন রয়েছে। যে সমস্ত ব্যক্তি কোনো সার্ভিস থেকে রিটায়ার্ড করে গেছেন তাদেরকে সমাজের লেবার ফোর্সের ভেতর ধরা হয় না। সমাজে যারা প্রতিবন্ধী বা ডিসেবলড পার্সন রয়েছে তাদেরকে লেবার ফোর্সের ভেতর ধরা হয় না। আর সমাজে যারা হাই এডুকেশন করছে, অর্থাৎ মাধ্যমিকের পরে উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, মাস্টার্স, পিএইচডি বা অন্য যে কোনো কোর্সে যারা ইনভলভ রয়েছে তাদেরকে লেবার ফোর্সের ভেতর ধরা হয় না। এবার এই বিষয়টা আরো ভালো বুঝতে পারবো যখন এমপ্লয়মেন্ট রেট সম্পর্কে বলবো তখন, তো সেটাও এক এক করে আসি। এবার এমপ্লয়েড আর আনএমপ্লয়েড এটা ক্লিয়ার হলো। এমপ্লয়েড হওয়ার জন্য কিছু ক্রাইটেরিয়া রয়েছে, মানে কতটা কাজ করলে একজন ব্যক্তিকে আমি এমপ্লয়েড বলবো। তো ইন্ডিয়ার জন্য এইটা একটা কন্ডিশন সেট করা আছে যে পুরো বছরে যদি কোনো একজন ব্যক্তি 30 দিন বা তার বেশি কাজ করতে পারে বা কাজ করে, কোনো একজন ব্যক্তি সারা বছর ধরে 30 দিন বা তার বেশি দিন ধরে কোনো জায়গায় কোনো কাজ করেছে,
তাহলে তাকে ওই বছরের জন্য এমপ্লয়েড বলে ধরা হবে। এর সাথে আরো একটু ছোট কন্ডিশন আছে, কোনো একজন ব্যক্তি সপ্তাহে অ্যাটলিস্ট 1 ঘন্টা কাজ করেও সারা বছর ধরে যদি টোটাল 30 দিন মিনিমাম কাজ করে, সেক্ষেত্রেই ওই ব্যক্তিকে ধরা হবে যে সে এমপ্লয়েড। খুব সহজ কথায়, কোনো একজন ব্যক্তি সপ্তাহে যদি মিনিমাম 1 ঘন্টাও কাজ করে তাহলে তাকে এমপ্লয়েড বলে ধরা হবে। 1 ঘন্টার কম কাজ করলে তাকে ধরা হবে আনএমপ্লয়েড। আর বছরের ক্ষেত্রে বললে, কোনো একজন ব্যক্তি যদি সারা বছর ধরে 30 দিনের কম কাজ করে সেক্ষেত্রে তাকে বলা হয় আনএমপ্লয়েড। 30 দিন বা তার বেশি কাজ করলে তাকে বলা হয় এমপ্লয়েড। এবার এই এমপ্লয়েড আসে দুই রকমের, একটা ফুল টাইম আর একটা পার্ট টাইম। ফুল টাইমের ক্ষেত্রে কন্ডিশন হলো, কোনো একজন ব্যক্তি সারা বছর ধরে যদি 2184 ঘন্টা কাজ করে, মিনিমাম 2184 ঘন্টা কাজ করে, সেক্ষেত্রে ওই ব্যক্তিকে বলা হয় ফুল টাইম ওয়ার্কার বা ফুল টাইম এমপ্লয়ি। এবার এই 2184 ঘন্টা কিভাবে আসে? বলা হয় যে কোনো একজন ব্যক্তি সারাদিনে 8 ঘন্টা মিনিমাম কাজ করে এবং পুরো বছরে মিনিমাম 273 দিন তার ওয়ার্কিং ডে হয়, সেক্ষেত্রে ওই ব্যক্তিকে বলা হয় একজন ফুল টাইম এমপ্লয়ি। 8 × 273 করলে 2184 ঘন্টা ওয়ার্কিং আওয়ার আসে। তো সারা বছর ধরে 2184 ঘন্টা কাজ করলে ওই ব্যক্তিকে বলা হবে ফুল টাইম এমপ্লয়ি। আর কোনো ব্যক্তি দ্বারা যদি ওই ঘন্টার কম কোনো কাজ হয় সেক্ষেত্রে তাকে বলা হয় পার্ট টাইম এমপ্লয়ি বা আন্ডার এমপ্লয়ি। এখন আমাদের সমাজে একটা সিচুয়েশন দেখা যায় যে অনেকেই ইকোনমিক অ্যাক্টিভিটি তো পারফর্ম করে কিন্তু তার পরিবর্তে কোনো অর্থ পায় না, ফলে তার কাজকে আমরা এমপ্লয়মেন্টের ভেতর ফেলি না। একটা উদাহরণ দিই, প্রত্যেক বাড়ির একটা ঘটনা যে বাড়ির যে মহিলা থাকে তিনি বাড়ির সবার জন্য রান্না বান্না করেন, সেখানে তিনি তার শ্রম দেন কিন্তু সেই শ্রমের পরিবর্তে কোনো পারিশ্রমিক তিনি পান না। অপরদিকে ওই মহিলা যদি অন্য কারোর বাড়িতে গিয়ে রান্না বান্না করতো, মানে অন্য কোনো জায়গায় যদি কাজ করতো, নিজের বাড়িতে যে কাজ করছে সেই কাজটাই যদি অন্য কোথাও গিয়ে করতো, সেক্ষেত্রে তার কাজের পরিবর্তে অর্থ উপার্জন হতো। সেই দিক থেকে কোনো একজন ব্যক্তি যদি নিজের বাড়ির কাজ করে সেক্ষেত্রে তাকে বলা হয় আনএমপ্লয়েড, কিন্তু সে ওই একই কাজ যদি বাইরে অন্য কারোর বাড়িতে বা অন্য কোথাও করে সেক্ষেত্রে তাকে বলা হয় এমপ্লয়েড এবং তাকে ওয়ার্কিং ফোর্সের ভেতর ধরা হয়। এবার আসি আনএমপ্লয়মেন্ট রেট নিয়ে। আনএমপ্লয়মেন্ট রেট বা বেকারত্বের হার পড়তে গেলে আমাদেরকে 3টে টার্ম আসবে, লেবার ফোর্স, ওয়ার্কিং ফোর্স আর আনএমপ্লয়েড পারসন। প্রথমে বলি লেবার ফোর্স। লেবার ফোর্স কি? কোনো একটা দেশের ভেতর বা কোনো একটা পার্টিকুলার এরিয়াতে টোটাল যত লোক আছে অর্থাৎ টোটাল পপুলেশন, এর ভেতর যতজন কাজ করতে পারে বা কাজ করার যোগ্য তাদের বলা হয় লেবার ফোর্স। এখন এই লেবার ফোর্সের ভেতর যারা কোনো না কোনো কাজে ইনভলভ রয়েছে, মানে কোনো ইকোনমিক অ্যাক্টিভিটিতে ইনভলভ রয়েছে, তাদেরকে বলা হয় ওয়ার্কিং ফোর্স। আর যারা কোনো ইকোনমিক অ্যাক্টিভিটির সাথে জড়িত নেই তাদেরকে বলা হয় আনএমপ্লয়েড পারসন। এখানে আমি ছোট্ট একটা ক্যালকুলেশনের এক্সাম্পল নেব। ধরলাম একটা এরিয়াতে টোটাল 2150 জন লোক বাস করে। টোটাল কত? 2150। এটা হলো টোটাল পপুলেশন। এবার এর ভেতরে 0 থেকে 15 বছর, মানে 15 বছর পর্যন্ত ছেলে মেয়ে রয়েছে টোটাল 200 জন। এবার বাকি যারা 15 বছরের উপরে রয়েছে তাদেরকে দুই ভাগে ভাগ করে লিখেছি, মেল কজন আছে আর ফিমেল কজন আছে। মেলের ভেতরেও বিভিন্ন ভাগ রয়েছে। মেলের ভেতর টোটাল যত ছেলেরা রয়েছে তাদের ভেতর 500 জন ওয়ার্কিং রয়েছে, মানে 500 জন কোনো না কোনো কাজ করে, অর্থাৎ তারা এমপ্লয়েড। 300 জন এরকম লোক আছে যারা কাজ খুঁজছে কিন্তু পাচ্ছে না বা করতে চাইছে না। 50 জন আছে রিটায়ার্ড লোকজন। 50 জন ডিসেবলড, মানে তারা কাজ করতে পারে না। আর ছেলেদের ভেতর হায়ার এডুকেশন করছে 100 জন। ছেলেদের ক্ষেত্রে এই ডেটাটা রইল। আর মেয়েদের ক্ষেত্রে কি কন্ডিশন আছে? 300 জন ওয়ার্কিং, মানে 300 জন কোনো না কোনো জায়গায় কাজ করছে, মানে তারা ওয়ার্কিং ফোর্সের আন্ডারে আসে। হাউসওয়াইফ বা আদার্স, ঘরের মেয়েরা রয়েছে এইরকম 400 জন যারা ঘরের কাজ করে, মানে কাজ তো করে কিন্তু তার পরিবর্তে কোনো অর্থ পায় না। ফলে এই 400 জনকে আমি আনএমপ্লয়েডের ভেতরেই ধরবো। আর কি আছে? নট উইলিং বা সার্চিং, মানে কাজ খুঁজছে বা কাজ করতে চায় না, এইরকম মেয়েরা আছে 200 জন। আর এর সাথে সাথে রিটায়ার্ড রয়েছে 20 জন মহিলা, প্রতিবন্ধী বা ডিসেবলড রয়েছে 10 জন, আর হায়ার এডুকেশনের ভেতরে ইনভলভ রয়েছে 20 জন। তো এবার আমি এই নাম্বারটা নিয়ে টোটাল যদি ক্যালকুলেশন করি, টোটাল পপুলেশন কত? এই সবগুলোকে যোগ করলে বললাম 2150। এবার এর থেকে 15 বছরের কম যারা, তারা তো লেবার ফোর্সের আন্ডারে আসবে না, ফলে ওটাকে বাদ দিয়ে দেবো, তাহলে 200 বাদ যাবে। বাকি যারা রইলো তারা হচ্ছে লেবার ফোর্স। এবার এর ভেতর থেকেও রিটায়ার্ড, মানে যারা রিটায়ার করে গেছেন, ডিসেবলড আর হায়ার এডুকেশনে যারা আছে তাদের নাম্বারটাও বাদ যাবে, কারণ এই 3টে ক্যাটাগরির লোকজনকে লেবার ফোর্সের ভেতরে রাখা হয় না। তো এই 200 জন, এই 3 জন আর এই 3 জন, এইগুলোকে বাদ দিলে টোটাল কত আসবে? 250, 50, 100, মানে এখানে 200, 200, 200, 400 আর এখানে 50, 450 জন। তো 2150 জনের ভেতর 450 জন বাদ দিলে পড়ে থাকে হচ্ছে 1700 জন। এই 17 জন হলো লেবার ফোর্স, মানে এরা কাজ করার যোগ্য।
এর ভেতর কিছু কাজ করছে, কিছু কাজ করছে না বা করতে চাইছে না। তো এই 1700 জনের ভেতর কারা কারা কাজ করছে? ওয়ার্কিং মেল আর ওয়ার্কিং ফিমেল, অর্থাৎ 500 আর 300 800, তাহলে 800 জন টোটাল কাজের সাথে ইনভলভ রয়েছে, এদেরকে বলা হয় ওয়ার্কিং ফোর্স। আর যারা কাজের সাথে যুক্ত নেই বা যুক্ত থাকতে চাইছে না তাদেরকে বলা হয় আনএমপ্লয়েড। যেমন এই 300 আর এখানে 400 700 আর 200 900, টোটাল 900 জন আনএমপ্লয়েড। এবার এখানে এই নাম্বারটা আমি যদি দেখি, ওয়ার্কিং ফোর্স আর আনএমপ্লয়েড এই দুটোকে যোগ করে দিলে আমার টোটাল লেবার ফোর্স আসে। ফলে ফর্মুলা আকারে লেখা যায় যে লেবার ফোর্স ইকুয়াল টু ওয়ার্কিং ফোর্স প্লাস আনএমপ্লয়েড। এবারে আসি আনএমপ্লয়মেন্ট রেট সম্পর্কে। এর পাশাপাশি আরেকটা রেট আছে পার্টিসিপেশন রেট। দুটো টার্ম আছে, একটা পার্টিসিপেশন রেট আর একটা আনএমপ্লয়মেন্ট রেট। পার্টিসিপেশন রেট বলতে বোঝায় যে টোটাল পপুলেশনের ভেতর কতজন ওয়ার্কিং কন্ডিশনে রয়েছে, মানে ওয়ার্কিং ফোর্স এর আন্ডারে রয়েছে। তো টোটাল পপুলেশন 2150, এর ভেতর ওয়ার্কিং ফোর্স কত? 800। তো পার্টিসিপেশন রেট হলো ওয়ার্কিং ফোর্স বাই টোটাল পপুলেশন ইনটু 100। পার্টিসিপেশন রেট বলতে বোঝায় পুরো পপুলেশনের ভেতর কতজন ব্যক্তি এরকম আছে যারা কোনো না কোনো কাজের ভেতর ইনভলভ। তো সেই হিসাবে ওয়ার্কিং ফোর্স বাই টোটাল পপুলেশন ইনটু 100। এবার এইখানে ভ্যালুটা করলে কি আসবে? ওয়ার্কিং ফোর্স 800 আর টোটাল পপুলেশন 2150, তাহলে 800 বাই 2150 ইনটু 100। এইটা করলে এর হিসাবে আমাদের পার্টিসিপেশন রেট আসবে প্রায় 37%। এর মানে বলা যায় যে এই এরিয়ার 37% লোক কাজ করে। এবার যদি আনএমপ্লয়মেন্ট রেট বলি, আনএমপ্লয়মেন্ট রেট বলতে বোঝায় যে কতজন আনএমপ্লয়েড রয়েছে কার ভেতর? লেবার ফোর্সের ভেতর। যারা কাজ করতে পারে তাদের ভেতর কতজন আনএমপ্লয়েড রয়েছে, মানে কাজ করছে না, সেই পার্সেন্টেজটাকে বলা হয় আনএমপ্লয়মেন্ট রেট। এই যেখানে ফর্মুলা লিখেছি, আনএমপ্লয়েড টোটাল যতজন আছে বাই লেবার ফোর্স। তো সেই হিসাবে এখানে ভ্যালু কি আসবে? আনএমপ্লয়েড হলো 900 আর লেবার ফোর্স হলো কত? 1700। এটা মোটামুটি ভ্যালু আসে 53%। তো এই এরিয়াতে আনএমপ্লয়মেন্ট রেট হলো 53%। তো এইটা হলো ভারতের ক্ষেত্রে আনএমপ্লয়মেন্ট রেটের যে ডেটা, সেটা হলো 2023-24 সালের হিসাবে 3.2%। মানে পুরো দেশের ভেতর যতজন লোক কাজ করার যোগ্য, মানে কাজ করতে পারে, তার ভেতর 3.2% লোকজন কাজ করে না বা কাজ পায়নি। ডেটাটা আরো একটু সহজ করে বলি, পুরো দেশের ভেতর ভারতে টোটাল যদি 1000 জন লোক থাকে যারা কাজ করতে পারে বা কাজ করার যোগ্য, তার ভেতর 32 জন কোনো কাজ করে না বা কাজ পায়নি। 3.2% থেকে এইটা বোঝায়। এখন দেশের ভেতর কে কোন কাজে ইনভলভ রয়েছে বা কে কোন কাজে ইনভলভ নেই, সেই রেকর্ডটা সরকার পায় কিভাবে? ইকোনমিক্সের একদম শুরুতে বলেছিলাম যে বিভিন্ন ধরনের সেক্টর রয়েছে, অর্গানাইজড আর আনঅর্গানাইজড। অর্গানাইজড সেক্টর যেগুলো রয়েছে সেগুলো সবই গভর্নমেন্টের কাছে রেজিস্টার্ড। ফলে কোনো অর্গানাইজ সেক্টরে কতজন লোক কাজ করছে, কে কে কাজ করছে, সেই সমস্ত ডেটা সরকারের কাছে কিন্তু থাকে। কিন্তু ম্যাক্সিমাম আনঅর্গানাইজ সেক্টরে কে কোন কাজ করছে, কোথায় কতজন কাজ করছে, সেই ডেটা সরকারের কাছে মোটামুটি থাকে না। ফলে ওই ডেটা থেকে পুরো দেশের আনএমপ্লয়মেন্ট রেট ক্যালকুলেট করাটা খুব ডিফিকাল্ট। এখন কে কোন কাজে রয়েছে সেই ডেটা পাওয়ার জন্য সরকার 2021 সালে একটা পোর্টাল লঞ্চ করেছিল, ই শ্রম পোর্টাল। মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট এর আন্ডারে একটা পোর্টাল লঞ্চ করা হয়েছিল, ই শ্রম পোর্টাল। সহজ ভাষায় বোঝানোর জন্য বলতে পারি, শ্রমিক কার্ড করার একটা হুজুগ উঠেছিল। যারা দিনমজুরি খেটে খায় তারা ওই ই শ্রমিক কার্ড করেছিল। এর অর্থ হলো যে তারা ই শ্রম পোর্টালে নিজেদেরকে রেজিস্ট্রেশন করে রেখেছিল। এখন কোনো একজন ব্যক্তি ই শ্রম পোর্টালে রেজিস্ট্রেশন করতে গিয়ে বা শ্রমিক কার্ড করতে গিয়ে তাকে কিছু ডেটা ফিল করতে হয়েছে। তার ভেতর মেইন যে ডেটা সেটা হলো আধার কার্ডের নাম্বার, আর সে কি কাজ করে সেটা ইনপুট হিসেবে দিতে হয়েছিল। ফলে কোনো একজন ব্যক্তি তার আধার নাম্বারের থ্রু দিয়ে সে কোনো না কোনো একটা কাজ করে, সেই হিসাবে গভর্নমেন্টের কাছে রেকর্ড থাকলো। তাহলে গভর্নমেন্ট বলতে পারবে যে আমার দেশের এই আধার কার্ড দিয়ে টোটাল এত লোক এই কাজে রয়েছে। ওই কাজ থেকে সে কত ইনকাম করলো, ইনকাম না করলো, সেই ডেটা কিন্তু সরকার রাখে না। সে যে কোনো না কোনো জায়গায় এমপ্লয়েড রয়েছে সেই ডেটাটুকু শুধু সরকারের দরকার ছিল। লাস্ট 2024 সালের রেকর্ড অনুযায়ী প্রায় 30 কোটিরও বেশি রেজিস্ট্রেশন এই ই শ্রম পোর্টালে হয়েছে। তাহলে এই যে 30 কোটি রেকর্ড, এরা নিশ্চয়ই আনঅর্গানাইজ সেক্টরে ছিল, আর তাদের কাজ অর্থাৎ এমপ্লয়মেন্ট নিয়ে কোনো রেকর্ড সরকারের কাছে ছিল না। ফলে তাদের কাউন্টিং এই আনএমপ্লয়েড এর ভেতরে চলে আসতো। এখন তাদের রেকর্ড আনএমপ্লয়েড এর ভেতরে চলে আসা মানে আনএমপ্লয়মেন্ট রেট বেড়ে যাওয়া। সরকারের এমপ্লয়মেন্টের রেকর্ডে চলে আসলে আনএমপ্লয়মেন্ট রেট কমে যাবে। তো ই শ্রমিক পোর্টাল খোলার পেছনে বিভিন্ন উদ্দেশ্যের ভেতর এটাও একটা উদ্দেশ্য। তো এই ডেটাটা তো বুঝলাম যে সরকার এমপ্লয়মেন্ট ডেটা রাখার জন্য বিভিন্ন স্কিম নিয়ে আসে বিভিন্ন সময়, এটা হলো। এবারে আসি আনএমপ্লয়মেন্টের ক্লাসিফিকেশনের ব্যাপারে। আনএমপ্লয়মেন্ট বা বেকারত্বকে মেইন দুই ভাগে ভাগ করা যায়, ভলান্টারি আর ইনভলান্টারি।
ভলান্টারি আনএমপ্লয়মেন্ট বা ঐচ্ছিক বেকারত্ব, আর কি ইনভলান্টারি আনএমপ্লয়মেন্ট বা অনৈচ্ছিক বেকারত্ব। কোনো ব্যক্তি যদি নিজের ইচ্ছায় বেকার থাকতে চায় সেক্ষেত্রে তার বেকারত্বকে বলা হয় ভলান্টারি বা ঐচ্ছিক বেকারত্ব। আর কোনো একজন ব্যক্তি সে হয়তো কাজ করতে চাইছে কিন্তু কাজ পাচ্ছে না বা কাজ পেলেও হয়তো কোনো কারণবশত করতে পারছে না, সেক্ষেত্রে তার যে বেকারত্ব সেটাকে বলা হয় ইনভলান্টারি আনএমপ্লয়মেন্ট বা অনৈচ্ছিক বেকারত্ব। এবার এই অনৈচ্ছিক বেকারত্বকেই আরো বিভিন্নভাবে ক্লাসিফাই করা যায়, যেমন স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট, টেকনিক্যাল আনএমপ্লয়মেন্ট, ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট, সিজনাল আনএমপ্লয়মেন্ট, সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্ট, ডিসগুইজড আনএমপ্লয়মেন্ট, এডুকেশনাল আনএমপ্লয়মেন্ট, ক্লাসিক্যাল আনএমপ্লয়মেন্ট। এইগুলো এক এক করে আসি। প্রথমেই বলি স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট। এটা বলতে বোঝায় যে আমার যে কাজ রয়েছে বা কাজের যে স্ট্রাকচার তার সাথে যে কাজ করবে তার ক্যাপাসিটি ম্যাচ খায় না, সেক্ষেত্রে যে আনএমপ্লয়মেন্ট বা বেকারত্ব আসে সেটাকেই বলা হয় স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট। কোনো একটা কাজের জায়গা বা কোনো কোম্পানিতে যে ধরনের কাজ লাগে, যে কাজ করতে চাইছে তার যদি সেই ক্যাপাসিটি না থাকে তাহলে ওই ব্যক্তি বেকার বসে থাকবে এবং তখন ওই ব্যক্তির বেকারত্বকে বলা হবে স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট। এর ডেফিনেশন থেকেই বোঝা যায় যে এটা হওয়ার কারণ কি, কোনো এক জায়গাতে কাজ করার জন্য যতটা স্কিল বা যতটা নলেজ লাগবে যে কাজ করবে তার কাছে সেই পর্যাপ্ত স্কিলটা থাকে না বা পর্যাপ্ত নলেজ থাকে না, সেই জন্যই এই বেকারত্বটা দেখা যায়। কিছু এক্সাম্পল দিই। বিভিন্ন রাজ্য জুড়ে বা পুরো দেশ জুড়ে প্রচুর ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে এবং সেখান থেকে প্রত্যেক বছর হাজার হাজার ইঞ্জিনিয়ার বার হয়, কিন্তু তাদের বেশিরভাগ অংশই কোনো জব পায় না। এর পেছনে কারণ কি? এর কারণ হলো যে কোম্পানি ঠিক যে ধরনের কাজ এক্সপেক্ট করে বা কোম্পানি একজন স্টুডেন্টের কাছ থেকে যতটা নলেজ এক্সপেক্ট করে ওই স্টুডেন্টটা তার এনভায়রনমেন্ট বা তার কলেজ বা ইনস্টিটিউট থেকে সেই নলেজটা পায় না। আবার অন্যদিকে সিচুয়েশন হয় যে কলেজ বা ইনস্টিটিউট থেকে নলেজ প্রোভাইড করা গেলেও ওই স্টুডেন্টটা ওই কলেজ বা ওই ইউনিভার্সিটি বা ওই ইনস্টিটিউট থেকে ওই ধরনের নলেজ গ্যাদার করতে পারে না। তো কারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম রয়েছে। ইনস্টিটিউটের ফল্ট হোক, ফ্যাকাল্টির ফল্ট হোক বা স্টুডেন্টের ফল্ট হোক, কারোর না কারোর গাফিলতিতে ফাইনালি একটা স্টুডেন্টের ভেতর সেই নলেজ বা সেই স্কিলটা থাকে না যেটা কোনো কোম্পানির তার কাজের জন্য প্রয়োজন হয়। আর এর জন্যই ইঞ্জিনিয়ারিং পাস করার পর বহু ছেলে জব না পেয়ে বাড়িতে বসে থাকে, ফলে তারা আনএমপ্লয়মেন্টের শিকার হয়ে যায়। শুধু যে ইঞ্জিনিয়ারিং এ এরকম হয় তা কিন্তু নয়, মোটামুটি সমস্ত ফিল্ডেই এইরকম জায়গায় রয়েছে। বিভিন্ন জায়গাতে বিভিন্ন কোর্স করানো হয়, কম্পিউটার কোর্স, মেশিনিং এর কোর্স, ফার্মেসির কোর্স, বিভিন্ন জায়গাতে বিভিন্ন কোর্স হয় এবং ছেলে মেয়ে ট্রেনিং নেওয়ার জন্য সেখানে ভর্তিও হয়ে যায়, কিন্তু ভর্তি হয়ে আলটিমেটলি সেখান থেকে কিছু শেখে না বা শিখতে চায় না। ফাইনালি একটা সার্টিফিকেটের জন্য কোর্স করে আর কোর্সটা এন্ড করার পর একটা সার্টিফিকেট পেয়ে যায়, তার ইন্টারনাল কিন্তু কোনো ভ্যালু বা রিসোর্স তৈরি হয় না যেটা পরবর্তীতে তার কাজের জন্য লাগবে। আর এই জন্য প্রচুর স্টুডেন্ট বেকার বসে থাকে, মানে আনএমপ্লয়মেন্টের শিকার হয়ে যায়। এক্ষেত্রে কোনো একজন ব্যক্তি যে কাজের জন্য যোগ্য হতে পারছে না বা তার ভেতরে যে কাজের দক্ষতা থাকছে না সেটাকে বলা হয় ইনঅ্যাডেকুয়েট প্রোডাক্টিভ ক্যাপাসিটি। স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্টের সাথে রিলেটেড আরেকটা আনএমপ্লয়মেন্ট রয়েছে টেকনিক্যাল আনএমপ্লয়মেন্ট বা টেকনোলজিক্যাল আনএমপ্লয়মেন্ট। এখানে কি হয়, কোনো একজন ব্যক্তি কোনো সেক্টরে হয়তো কাজ করছে, এখন সেই সেক্টরে হয়তো টেকনোলজি ডেভেলপ হয়ে গেল, ফলে প্রোডাকশন বা সার্ভিসও টেকনোলজির সাথে সাথে আপগ্রেড হয়ে যাবে। এখন ওই যে ব্যক্তি আগের মতন করে কাজ করছিল সে যদি নতুন টেকনোলজির সাথে কাজ করতে না পারে বা নতুন সিস্টেমের সাথে যদি মানিয়ে গুছিয়ে কাজ না করতে পারে, সেক্ষেত্রে ওই সেক্টর থেকে কিন্তু তাকে বার করে দেওয়া হবে এবং তিনি ওই বেকারত্বের শিকার হয়ে যাবেন। এই ধরনের বেকারত্বকে বলা হয় টেকনোলজিক্যাল আনএমপ্লয়মেন্ট। কিছু উদাহরণ দিই তাহলে বোঝা যাবে। টেক্সটাইল ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আগে জামা কাপড় হাতে বোনা হতো, এখন ধীরে ধীরে বিভিন্ন টেকনোলজি আসায় জামা কাপড় আস্তে আস্তে মেশিনে বোনা হয়। এখন যারা শুধুমাত্র হাতেই তাঁত বুনতে পারতো বা জামা কাপড় তৈরি করতে পারতো, তারা যদি এখন মেশিনে তাঁত বুনতে না পারে বা জামা কাপড় তৈরি করতে না পারে, তাহলে ওই সমস্ত ব্যক্তির কাজ কিন্তু চলে যাবে, ফলে তারা বেকারত্বের শিকার হয়ে যাবে এবং তাদের বেকারত্বকে বলা হবে টেকনোলজিক্যাল আনএমপ্লয়মেন্ট। এবার এটারই আমি আরেকটু এক্সটেনশন করি। কোনো একটা ফ্যাক্টরিতে আগে হাতে তাঁত বোনা হতো এবং আমি ওই হাতে তাঁত বুনতাম, এখন টেকনোলজি আস্তে আস্তে মেশিন চলে এসেছে, ফলে মেশিনে তাঁত বোনা হয়। আমি যদি ওই মেশিনে তাঁত বুনতে না পারি, নিজেকে আপগ্রেড করতে না পারি, সেক্ষেত্রে আমি বেকার হয়ে যাব এবং আমার ওই বেকারত্বটাকে বলা হবে স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট। এখন আমি তো বেকার হয়ে গেলাম, তবে আমি মেশিনে কাজ করার জন্য মেশিনের কাজটা শিখে নিলাম, আমার হয়তো কিছুদিন সময় লাগলো মেশিনের কাজ শিখতে, কিন্তু আলটিমেটলি আমি কাজ শিখে ফাইনালি মেশিনেই আবার কাজ করলাম, ফলে আমি অল্প কিছু সময়ের জন্য আনএমপ্লয়মেন্ট বা বেকারত্বের শিকার হয়ে গেলাম। কিছু সময় বেকার ছিলাম, তারপর আবার আমি কিন্তু এমপ্লয়মেন্টের ভেতর ঢুকে গেলাম। তো এই যে অল্প টাইমের জন্য যে বেকার হয়ে গেলাম,
এইটাকে বলা হয় ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট। টেকনোলজি আপডেটের জন্য একটা কাজ থেকে অন্য কাজে যাওয়ার মাঝখানে যেটুকু সময় আমি বেকার থাকবো সেই বেকারত্বটাকে বলা হবে ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট। এবার ফ্রিকশনাল সম্পর্কে আরো একটুখানি আছে, সেটা পরে আসি। টেকনোলজিক্যাল আনএমপ্লয়মেন্ট নিয়ে আরো দুটো পয়েন্ট বলি। কোন কোন ঘটনা টেকনোলজিক্যাল আনএমপ্লয়মেন্ট হবে? কোনো এক জায়গাতে হয়তো রিপোর্ট বা কোনো প্রেজেন্টেশন তৈরি করার জন্য আগে বিভিন্ন জায়গা থেকে ডেটা কালেক্ট করতে হতো এবং ম্যানুয়ালি সেগুলোকে কম্পাইল করে ফাইনাল একটা রিপোর্ট বা প্রেজেন্টেশন তৈরি করতে হতো। কিন্তু বর্তমানে যে সময় এসছে, এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের থ্রু ডেটা কালেকশন আরো বেশি সহজ, রিপোর্ট বা প্রেজেন্টেশন তৈরি করা আরো বেশি স্মুথ ও ইজি হয়ে গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমি যদি এখনো সে আগের মতন ডেটা কালেক্ট করে ম্যানুয়ালি বিভিন্ন কম্পাইল করে রিপোর্ট ও প্রেজেন্টেশন তৈরি করি, সেক্ষেত্রে কোম্পানি কিন্তু আমাকে বার করে দিতে পারে, ফলে আমি বেকার হয়ে যেতে পারি। আমার এই ধরনের যে বেকারত্ব আসবে সেটাকে বলবো টেকনোলজিক্যাল আনএমপ্লয়মেন্ট। আমাদের চারপাশে এখন রাস্তাঘাটে দেখা যায় যে প্রচুর পরিমাণে টোটো ঘোরাঘুরি করে। আজ থেকে 5-7 বছর আগেও কিন্তু টোটোর এত প্রচলন ছিল না, তখন যাতায়াত করার জন্য ভ্যান বা রিক্সাতে করতে হতো। কিন্তু টেকনোলজি আপডেট হয়ে গিয়ে এই ভ্যান বা রিক্সার জায়গায় এখন টোটো চলে এসছে বা ইলেকট্রিক ভ্যান চলে এসছে, ফলে মানুষজন কিন্তু আর ওই আগের ওই ভ্যান বা রিক্সাতে ওঠে না। বর্তমানে এই টোটো বা ইলেকট্রিক ভ্যান এতে করে যাতায়াত করে, ফলে এখনো যারা ওই ভ্যান বা রিক্সা চালায় তারা কিন্তু বেকারত্বের ভেতর চলে এসছে এবং তাদের বেকারত্বটাকে বলা হবে টেকনোলজিক্যাল আনএমপ্লয়মেন্ট। এখন ওই যে ব্যক্তি ম্যানুয়ালি ভ্যান বা রিক্সা চালাচ্ছে, সে যদি তার ভ্যানে বা রিক্সাতে মোটর লাগিয়ে নেয় বা সেটাকে বিক্রি করে সে যদি একটা টোটো কিনে নেয় এবং সেই টোটো চালায়, সেক্ষেত্রে সে যে অল্প কিছু সময়ের জন্য বেকার ছিল সেই বেকারত্বটাকে বলা হবে ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট। এবার ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট সম্পর্কে আসি। একটা কাজ থেকে নতুন আর একটা কাজে যাওয়ার ফলে মাঝখানে কিছু সময়ের জন্য কোনো ব্যক্তি যে বেকারত্বের শিকার হয় তাকে বলা হয় ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট। উদাহরণ দিলে এগুলো খুব ভালো বোঝা যাবে। আগে যেমন দুটো এক্সাম্পল দিলাম, একজন ম্যানুয়ালি ভ্যান চালাতো, তার ভ্যানে কেউ ওঠে না বলে সে সেটাকে বিক্রি করে দিয়ে হয়তো টোটো কিনলো বা তার ভ্যানেই ইলেকট্রিক মোটর লাগিয়ে নিল, ফলে সে আবার ওই এমপ্লয়মেন্টের ভেতরে চলে এলো। ওই যে কিছু সময়ের জন্য সে যে বেকার ছিল সেইটাকে বলা হবে ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট। এবার এমন না যে টেকনোলজি আপডেটের জন্যই শুধুমাত্র ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট হয়, বিভিন্ন কারণে ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট হতে পারে। ধরলাম আমি একটা কোনো কোম্পানিতে কাজ করছি বা কোনো একটা ইন্ডাস্ট্রি বা কোনো এক জায়গায় কাজ করছি, সেই কাজটা ছেড়ে আমি নতুন একটা কাজে যেতে চাই, ফলে এই কাজটা ছেড়ে পরের কাজে যাওয়ার মাঝে আমি যেটুকু সময়ের জন্য বেকার ছিলাম সেইটুকু সময়ের বেকারত্বকে বলা হবে ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট। এবার আনএমপ্লয়মেন্ট কেন বলা হবে ওইটুকু সময়ের জন্য? তার কারণ হলো আমি আগে যে জায়গায় কাজ করছিলাম সেখানে আমার দ্বারা কোনো কিছুর প্রোডাকশন বা কোনো সার্ভিস দেওয়া হচ্ছিল। আমি কোনো জায়গায় কাজ করি এর মানেই হলো যে আমি ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি কোনো কিছুর প্রোডাকশন বা সার্ভিস দেওয়ার কাজে রয়েছে। এখন আমি এক জায়গা থেকে বেরিয়ে গিয়ে আর এক জায়গায় যাচ্ছি, এই যেতে গিয়ে কিছুটা সময় আমার লাগছে, আর এই সময়ে কিন্তু আমার দ্বারা ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি কোনো প্রোডাকশন বা সার্ভিস দেওয়া হচ্ছে না। যেহেতু সার্ভিস দেওয়া হচ্ছে না বা আমি কোনো ইকোনমিক অ্যাক্টিভিটির সাথে ইনভলভ নই, এই জন্যই আমার এই সময়টাকে বলা হবে আনএমপ্লয়মেন্ট, আর এটাকে বলা হবে ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট। এই ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্টটাকে ভলান্টারি আনএমপ্লয়মেন্টও বলা হয়, কারণ এক জায়গা থেকে যখন অন্য জায়গায় কাজ করতে যাওয়া হয় সেটা আমার নিজের ইচ্ছাতেই হয়। এবার এইখানে একটা ছোট্ট কনফিউশন থাকে, আমি হয়তো কোনো এক জায়গায় কাজ করছি, সার্ভিস করছি, কোনো কোম্পানি বা কোনো ইনস্টিটিউট বা কোনো গভর্নমেন্ট সেক্টরে আমি হয়তো কাজ করছি। এখন কাজ করতে করতে আমার হয়তো ভালো লাগছে না বা অন্য কোনো কারণে আমি নতুন কোনো কাজ করতে চাই। অনেক সময় দেখা যায় যে বিভিন্ন কোম্পানিতে ছেলেমেয়েরা কাজ করে, কিন্তু কিছুদিন কাজ করার পর সরকারি চাকরি পাবে বলে সেই কাজ বাজ ছেড়ে দিয়ে সরকারি চাকরির জন্য প্রিপারেশন করে। তো ওই চাকরি ছেড়ে দিয়ে নতুন সরকারি চাকরি পাওয়া পর্যন্ত এই সময়টায় সে যে বেকার থাকলো তার এই বেকারত্বটাকে বলা হবে ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট। এখানেও আর একটা কনফিউশন থাকে, কোনো একজন ব্যক্তি বা কোনো একটা ছেলে মেয়ে আগে কোনো কাজ করছিল, সেটা ছেড়ে দিয়ে চাকরি বাকরির পড়াশোনা করছে, তাহলে তার চাকরি পাওয়া পর্যন্ত মাঝখানের এই সময়টাতে সে যে বেকার ছিল বা বেকার রয়েছে সেটাকে বলা হবে ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট। আবার কোনো একটা ছেলে মেয়ে হয়তো তার গ্র্যাজুয়েশন বা হায়ার সেকেন্ডারি শেষ করেছে, শেষ করে সরকারি চাকরি বাকরির জন্য পড়াশোনা করছে, সেক্ষেত্রে চাকরি পাওয়া পর্যন্ত সে যে টাইমটা বেকার ছিল সেটাকে বলা হয় স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট। পড়াশোনা শেষ করার পর চাকরি পাওয়ার আগে পর্যন্ত যে বেকারত্ব সেটাকে বলা হয় স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট। আর একটা চাকরি ছেড়ে নতুন চাকরি পাওয়ার মাঝখানে যেটুকু সময় পড়াশোনার জন্য যায় সেই সময়টাতে যে বেকারত্ব আসে সেটাকে বলা হয় ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট। এবার এই ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্টের ক্ষেত্রে কি হয়, আমরা নতুন কোনো কাজ খোঁজার জন্য এই এমপ্লয়মেন্টটা আসে, এই জন্য এই এমপ্লয়মেন্টের আরেকটা নাম দেওয়া হয় সার্চ আনএমপ্লয়মেন্ট। ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্টের আরেক নাম সার্চ আনএমপ্লয়মেন্ট। এবার এরপরে আরো বিভিন্ন ধরনের আনএমপ্লয়মেন্ট আছে, যেমন সিজনাল, সাইক্লিক্যাল, ডিসকুইজড, এডুকেশনাল, ক্লাসিক্যাল। এইগুলো এর পরের ক্লাসে গিয়ে বলবো, কারণ আজকের ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে।